নমস্কার, আমি সজল সরকার, কৃষ্ণগোপাল বিদ্যাপীঠের বাংলা বিষয়ের শিক্ষক। এক সত্যান্বেষী ও APGTW এর পক্ষ থেকে আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে লাইভ ক্লাসগুলি করার আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ। আজ আমরা দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা করব। আজকে আমরা কবিতা পড়ব। যারা আপনারা অনলাইনে আছেন কাইন্ডলি একটু বলবেন যে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, আর লাইটটা ঠিক আছে কিনা, একটু বলবেন। সব ঠিক আছে? একটু SMS করে বলবেন। ঠিক আছে সব? যারা লাইভ ক্লাসটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আলো শব্দ সব ঠিক আছে কিনা একটু বলবেন। সৌরভ বিশ্বাস, আপনি একটু বলবেন যে আমার কথা বোঝা যাচ্ছে কিনা আর আলোটা ঠিক আছে কিনা। লাইটটা একটু কম, বাইরে এসছি কিন্তু এরকমই করতে হবে, হয়তো আমাদের মেঘলা আকাশ বলে লাইটের এরকম অবস্থা রয়েছে। এমনি কথা শোনা যাচ্ছে প্রদীপবাবু? ঠিক আছে, শুরু করব। মেঘলা আকাশের জন্য হয়তো লাইটটা একটু কম আসছে। ঠিক আছে, আমরা শুরু করি। কথা বোঝা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, ওকে, আমরা শুরু করছি। আমরা দ্বাদশ শ্রেণীর মহুয়ার দেশ কবিতাটা আজকে পড়ব। কবিতা পড়তে গেলে আমাদের কবিকে জানতে হয়, আর সেই কবি যদি হয় একেবারে আধুনিক, সে আধুনিক কবির আধুনিকতা কোন কোন জায়গায় লুকিয়ে রয়েছে আর সেই বিষয়গুলি তিনি তার সাহিত্যে কিভাবে ব্যবহার করেছেন সেটুকু আগে আমরা জেনে নিই। ঊনবিংশ শতকের দ্বিতীয় দশকে কলকাতা শহরে আবির্ভূত হন আমাদের আজকের মহুয়ার দেশ কবিতার কবি সমর সেন। তার যে পরিবারের পরিবেশ, সেই পরিবেশটাই ছিল শিল্প সংস্কৃতি সাহিত্যের পীঠস্থান। কেননা তার ঠাকুরদাদার নাম বললেই আমরা বুঝব যে কেন তিনি একেবারে ছোটবেলা থেকেই কাব্যরসে সমৃদ্ধ হয়েছিলেন। তার ঠাকুরদাদা দীনেশ চন্দ্র সেন, আমরা সবাই শুনেছি, একধারে প্রখ্যাত সাহিত্যিক, আরেকদিকে তিনি বিদগ্ধ ঐতিহাসিক, ইতিহাসবিদ ছিলেন। তার সুবাদে তাদের পরিবারে চলে আসেন কখনো কখনো রবীন্দ্রনাথ ঠাকুর, কখনো কাজী নজরুল ইসলাম এবং রাজনৈতিক অনেক ব্যক্তিত্ব। এবার সেই পরিবেশে ছোটবেলা থেকেই আমাদের কবি সমর সেন বিষয়টা খুব ভালো করে অনুধাবন করেছেন। সেই অনুধাবন করতে করতে তিনিও কবে যে শিল্প রস সাহিত্য রস নিজের মজ্জায় তিনি ঢুকিয়ে দিয়েছেন নিজেও কিন্তু বুঝতে পারেননি। কেননা তিনি যখন পড়াশোনা শুরু করেন একেবারে প্রথম দিকে তিনি আমাদের মতো প্রচলিত স্কুলে
পড়াশোনা করেননি, একটু দেরি করে তিনি শুরু করেছেন। পড়াশোনা করতে করতেই তিনি কবিতা রচনা করেন। কলেজ লাইফ থেকেই তিনি শুরু করে দেন কবিতার আঙিনায় স্বমহিমায় আবির্ভূত হন। তার প্রথম কবিতা তার যখন ছাত্রজীবন, সেখান থেকেই তার প্রকাশ হতে শুরু করে। তার প্রথম কবিতা তুমি ও আমি, এটা প্রকাশ হয় 1933 খ্রিস্টাব্দে। তা ওইখান থেকে যে শুরু হয়েছে, তারপর থেকে কিন্তু তাকে আর পিছিয়ে তাকাতে হয়নি। এইভাবেই তিনি এক এক করে বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে যুক্ত হয়ে পড়েন। তার কবিতাগুলি প্রকাশ হয় এবং তার কবিতার সংকলন কাব্যগ্রন্থগুলিও পরপর প্রকাশিত হতে শুরু করে। তার প্রথম কাব্যগ্রন্থ থেকে আমাদের এই কবিতাটা নেওয়া। প্রথম কাব্যগ্রন্থ তিনিও কিন্তু ছাত্রজীবনেই লিখেছিলেন এবং সেই সময়ে প্রকাশ হয়। তিনি কলেজ জীবন পাশ করেন 1936 খ্রিস্টাব্দে। আর আমাদের এই কবিতাটা বা এই কাব্যগ্রন্থটা প্রকাশ হয় 1937 খ্রিস্টাব্দে। কয়েকটি কবিতা, এই কয়েকটি কবিতা থেকে আমাদের এই মহুয়ার দেশ কবিতাটা নেওয়া হয়েছে। এছাড়া তার কয়েকটি গ্রন্থের মধ্যে রয়েছে, কাব্যগ্রন্থের মধ্যে গ্রহণ, নানা কথা, খোলা চিঠি, তিন পুরুষ, এইভাবে তিনি বেশ কয়েকটি কাব্যগ্রন্থ রচনা করেছেন। কিন্তু একটা দুঃখের বিষয়, তিনি নিজে থেকেই একসময়ে সাহিত্যের আঙিনা থেকে নিজেকে সরিয়ে ফেলেন। মাত্র 12 বছরের মতন কবিতায় সাহিত্যে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন। কি জানি কি করে হঠাৎ তিনি সরিয়ে নিয়েছিলেন। সেই সময়টা হচ্ছে 1946 সাল। জন্মদিনে কবিতাটা, কাব্যগ্রন্থটা তার শেষ কাব্যগ্রন্থ। এই জন্মদিনের কাব্যগ্রন্থের মধ্য দিয়ে তিনি আমাদের সাহিত্যকে টাটা বাই বাই বলে দিয়েছেন। এরপরে কিন্তু আর সেইভাবে আমরা সাহিত্যে তাকে দেখতে পাইনি। এরপরে তিনি কি করেছেন বা তার মাঝে তিনি কি করেছেন, সেই বিষয়গুলো একটু দেখি। তাহলে তার কিন্তু চরিত্র বৈশিষ্ট্য, কবিতার এই ভাব বস্তুগুলিও কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারব। বহিয়মান যার জীবনের ধর্ম, তিনি কি একটা গণ্ডিবদ্ধ অবস্থায় থাকতে ভালোবাসেন? না। তাই তিনি যখন কলেজ ইউনিভার্সিটি পাস করেন, ইউনিভার্সিটি পাস করে তিনি অধ্যাপনার কাজে যুক্ত হন। কিন্তু অধ্যাপনাও তিনি ঠিক সময়ে ঠিকঠাকভাবে করতে পারেননি। তিনি ওইটাকেও ছেড়ে দিয়েছেন। কখনো চলে আসছেন সাংবাদিকতায়, কখনো রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে তিনি নিজেকে নিয়োজিত করেন। আবার সেইগুলিও ছেড়ে দিয়ে তিনি চলে যান বিদেশে অনুবাদক হিসাবে। অর্থাৎ তার জীবনে যেন রয়েছে একটা অস্থিরতা, চঞ্চলতা। আমাদের মনুষ্য সমাজের মধ্যেও, মননের মধ্যেও যে চঞ্চলতা লুকিয়ে রয়েছে, আমাদের মধ্যবিত্ত সমাজের যে একটা সংকটময় পরিস্থিতি, সেই বিষয়গুলিও তিনি কিন্তু কবিতায় ধরেছেন। আর আমাদের আধুনিকতার নাম দিয়ে যে আমরা পরিবেশকে বিষিয়ে তুলছি, যান্ত্রিকতায় নিজেদেরকে পিষিয়ে তুলছি, সেই বিষয়কে তিনি কটাক্ষ করেছেন। সেই কটাক্ষ করতে করতে তিনি কিন্তু ছন্দে ছন্দে আমাদেরকে এখানে বুঝিয়েছেন। ঠিক সেরকমভাবেই আমরা যদি এই কবিতাটা আলোচনা করি, তাহলেই দেখব মোটামুটি আমাদের হয়ে যাবে। আর আমার প্রিয় ছাত্রছাত্রীদের বলবো যে কবি যখন লেখেন, তখন তার মনের বিষয়টা কিন্তু ওইখানে প্রকাশ করেন। পরবর্তীকালে সাহিত্য সমালোচক বা কবিতা যারা বিশ্লেষণ করছে, তাদের আলোচনা অন্য হতে পারে।
এবার তোমরা কিন্তু এই কবিতাটা তোমাদের নিজের মতো করে আগে ভাববে। কবিতা পড়তে পড়তে যখন সে কবিতার ভেতরে প্রবেশ করবে, একটা কল্পনার জগতে প্রবেশ করবে, তখনই দেখবে আমাদের সেই কাব্য রস, কবিতার যে রস, সেই রসটা কিন্তু অবশ্যই আহরণ করতে পারবে। সেই রসসাগরে নিমজ্জিত হয়ে সন্তরণ করে নিজেকে ওইখানে একটা নতুন জগতে নিয়ে যেতে পারবে। সেইভাবেই আমরা দেখব আমাদের মহুয়ার দেশ কবিতা। আর কবিতা পড়তে পড়তে আমরা চলে যাব সেই কল্পনার জগতে, মহুয়ার দেশে, সাঁওতাল পরগনার সেই সমস্ত জায়গায়। তাহলে আমরা কবিতাটা শুরু করি। দেখো, আর এই কবিতাটা দুটো পার্টে কবি এখানে ব্যক্ত করেছেন। এর মধ্যে একটা নৈসর্গিক চিত্র তিনি খুব সুন্দরভাবে আলোকপাত করেছেন, বর্ণনা করেছেন, যেন আমাদের সামনে ধরা পড়ে যায় সেই সৌন্দর্যটা। এই যে বিকেলবেলা, এই বিকেলবেলা একটু পরেই যখন সন্ধ্যা হবে, সেই সন্ধ্যা হওয়ার প্রাক মুহূর্তে আমাদের যে সূর্যের বিভিন্ন রকম লীলা খেলা, সূর্যের যে বিভিন্ন মায়াবী দৃশ্য, সেই দৃশ্য যখন আমাদের প্রকৃতির মধ্যে নেমে আসে, সেই প্রকৃতিটার অপরূপ সৌন্দর্যটাই কিন্তু প্রথম দিকে কবি তুলে ধরেছেন। আমরা দেখি, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। রূপকল্পের কবি জীবনানন্দ দাশের ঠিক পরের স্থানই আমরা দিতে পারি আমাদের সমর সেনকে। তিনিও যেন একটা রূপকল্প তৈরি করেছেন। কিরকম এই রূপটা? মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে। সন্ধ্যাবেলা সূর্যকে অলস বলেছেন কেন? সারাদিন ধরে সূর্য কিন্তু তার নিজের কাজ করে গেছে। সারাদিন সে নিজের মতো করে কাজ করেছে, আর একেবারে বিকেলবেলা, সন্ধ্যাবেলা সে অবসন্ন হয়ে পড়েছে, ক্লান্ত হয়ে পড়েছে, পরিশ্রান্ত হয়ে পড়েছে। তাই তার আর কাজ করতে কিন্তু ভালো লাগে না। তাতেও কিন্তু নিস্তার নেই। সে অলস অবস্থাতেও সে যে একটা দৃশ্য তৈরি করেছে, সেই দৃশ্য কিন্তু ভোলার নয়। সে অলস সূর্য ঠিক সন্ধ্যার প্রাক মুহূর্তে একটা জলস্রোতের মধ্যে একটা নৈসর্গিক চিত্র এখানে এঁকে দিয়েছে। কেমনভাবে? মনে হচ্ছে যেন গলিত সোনা, সোনা গলালে যেই রূপ ধরা দেয়, সেই রূপটা যেন ধরা পড়েছে সেই আলোর স্তম্ভের মতো। জলের মধ্যে সূর্যের আলোটা পড়েছে, সেই নরম আলোটা একটা মায়াবী পরিবেশ তৈরি করে যেন একটা আলোর স্তম্ভ তৈরি করে ফেলেছে। সেই চিত্রটাই শৈল্পিক গুণাগুণে, সুন্দর ভাষায়, সহজ সরলভাবে সমর সেন আমাদেরকে বলেছেন। আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়, যেন মনে হচ্ছে জলের মধ্যে সেই সূর্যের আলোটা পড়ার সঙ্গে সঙ্গে যেন আগুন লেগে গেছে। সেই লাল আভায় কবি বুঝতে পারছে যেন ওইখানে যেন কে যেন আগুন লাগিয়ে দিয়েছে। তাহলে আমরা এটা পড়তে পড়তে যদি আমরা ওই পরিবেশে পৌঁছে যেতে পারি। দেখো, আমার বাইরে পরিবেশটাও এখানে প্রায় বিকেল হয়ে পড়েছে, সূর্যটা মেঘের জন্য সেইভাবে দেখা যাচ্ছে না। আমাদের সামনে যদি, তোমাদের সামনে এই মুহূর্তে বা একটু পরে যদি কোনো পুকুর থাকে, সেই পুকুরের দিকে তোমরা তাকাবে, সেই জলাশয়ের দিকে যদি তাকাবে, তাহলে দেখবে নরম আলোয় যেন একটা নতুন পরিবেশ তৈরি হয়ে যায়। তাই মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। সে ফেনায় যেন আগুন লেগে রয়েছে, ধূসর রঙের ফেনাতে। সেই
উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। স্বপ্ন দেখতে কার না ভালো লাগে? স্বপ্ন দেখতে আমাদের খুব ভালো লাগে। স্বপ্ন দেখতে ভালো লাগে, কিন্তু সেই স্বপ্নটা যদি দুঃস্বপ্ন হয় তাহলে সেই স্বপ্ন কিন্তু আমরা কেউ আশাও করছি না বা আমরা ভাবছিও না। সেই দুঃস্বপ্নটা যতটা আমাদের জীবন থেকে চলে যেতে চায়, চলে যেতে পারে, সেটাই আমাদের মঙ্গল। প্রথম দিকে যেরকম নৈসর্গিক বর্ণনাটা করেছেন, সেই নৈসর্গিক বর্ণনার পাশাপাশি তিনি চলে গেছেন আবার একটা যান্ত্রিকতায়, একটা সিম্বলিক বিষয়ের মধ্য দিয়ে, ব্যঞ্জনার মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন সেই উজ্জ্বল আলো স্তম্ভ, যে আলো স্তম্ভটা ছিল, তারপরে একটা স্তব্ধতা তৈরি হয়ে গেছে, সব চুপ। সেই সময়ে যান্ত্রিকতার ব্যঞ্জনায় এখানে নিয়ে আসা হয়েছে গাড়ি ঘোড়ার শব্দ, কলকারখানার শব্দ, সেটা তো আছেই। তার পাশাপাশি কলকারখানা থেকে নির্গত যে ধোঁয়া, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এই যে পরিবেশ দূষিত করার যে সমস্ত গ্যাস, সেই মিশ্রিত গ্যাস যেন একে বেঁকেও যেন একটা সিম্বলিক বিষয়, সোজাভাবে আসছে না, একে বেঁকে কবির কাছে এসে ধরা দিচ্ছে, ধরা দিয়ে বলছে যে না, এখন পরিবেশ কিন্তু ঠিক নয়, তাই সেটাকে বলা হচ্ছে দুঃস্বপ্ন। সেই দুঃস্বপ্ন আমরা কখনো চাই না, আমরা কিন্তু ঠিক সুস্বপ্নকেই চাই। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। কবি এই কারণেই কিন্তু ব্যথিত। আর যখন মন খারাপ হয়ে যায়, আমার পারিপার্শ্বিক কেউ যদি আমার কথা না শোনে, তখন আমাকে মনে হয় না, নিজেদেরকে মনে হয় যেন কোথাও হারিয়ে যাই, একাকিত্বই তখন আমার, নিঃসঙ্গতাই হচ্ছে আমাদের সঙ্গী, একাকিত্বই হচ্ছে আমার পরম পাওয়া। তাহলে ভাব জগতে মানুষ লোকে কবিও কিন্তু এই বাস্তব জগৎটা ছেড়ে তিনি একটু অন্য জায়গায় পৌঁছে যেতে চেয়েছেন। অনেক অনেক দূরে আছে মেঘ মুদির মুহুয়ার দেশ, সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। তিনি পৌঁছে যাচ্ছেন মেঘ মুদির মুহুয়ার দেশে। তার মধ্যে যেন একটা মত্ততা লেগে রয়েছে, মেঘের মধ্যে সেই মত্ততা খুঁজে পেয়ে তিনি পৌঁছে যেতে চাইছেন সেই সাঁওতাল পরগনায়, যেই সাঁওতাল পরগনায় শুধু সবুজে ঘেরা, ওইখানে কোনো রকম যান্ত্রিকতা তিনি খুঁজে পাচ্ছেন না। তিনি চেয়েছেন একেবারেই প্রকৃতির সঙ্গে বসে, প্রকৃতির সঙ্গে কথা বলতে, ঘাসের উপরে বসে, ঘাসের উপরে শুয়ে, ঘাসকে আলিঙ্গন করে তিনি সবুজের বেড়াজালে আবিষ্ট হতে চেয়েছেন। আর সেই পথে একটা রহস্য তৈরি করেছে। সেই রহস্য কি? সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলেছে। কে ছায়া ফেলেছে? দেবদারু গাছেরা, বড় বড় দেবদারু গাছেরা যেন সুন্দরভাবে একটা বীথি তৈরি করেছে। বনবীথির মধ্য দিয়ে কবি মানুষ লোকে পরিভ্রমণে বেরিয়ে পড়েছেন। দেবদারু দীর্ঘ রহস্য যাচ্ছেন, কিন্তু যেতে গিয়েও আবার আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। যেই একটু ভাব জগতে পৌঁছে যাচ্ছেন বা গিয়েছিলেন, ঠিক সেই সময়ে আবার কিন্তু তার নির্জনতাটাকে ভঙ্গ করে দিচ্ছে কে? সেই দূর সমুদ্রের
একটা দীর্ঘশ্বাস তার নির্জনতাটাকে যেন আলোড়িত আন্দোলিত করে তুলছে, এটাও কবি কিন্তু জানলেন। তাই কবি যেটা একটু আগে বলেছিলাম, কবি চেয়েছিলেন একেবারে পরিবেশকে, একেবারে সবুজকে আঁকড়ে ধরতে, সে আঁকড়ে ধরার মতোই তিনি নিজেও নিজের চরণে পংক্তিতে তিনি বলছেন, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল নামক মহুয়ার গন্ধ। তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। এই ইট কাঠ পাথরের দেশে থাকতে থাকতে যান্ত্রিকতায় তার মনটা কিন্তু আর ভালো লাগছে না। মনটাকে ভালো করার জন্য তিনি চলে যাচ্ছিলেন একটা বিভুই দেশে, বিভুই রাজ্যে মানস ভ্রমণে। তিনি সাঁওতাল পরগনায় সেই দেবদারুদের রহস্য ঘেরা সেই পরিবেশে তিনি চেয়েছেন। তাই তিনি ক্লান্তি দূর করার জন্য মহুয়া ফুল তার উপরে যেন ঝরে পড়ুক, আর তিনি দেহে মনে তার মজ্জায় প্রত্যেকটা রক্তবিন্দুতে যেন মিশে যাক মহুয়ার সেই গন্ধ। সেই গন্ধে যেন সে মাতাল হয়ে পড়ে। সে মাতাল হয়ে যদি থাকতে পারে, তাহলেই আমাদের এই যান্ত্রিকতা থেকে সে রেহাই পাবে। তাহলে আমরা কিন্তু পৌঁছে গেছি সেই সাঁওতাল পরগনায়, দেবদারুদের আনাগোনায়, দেবদারুদের আবেশে ভরা সেই সুন্দর নৈসর্গিক পরিবেশে, প্রকৃতিতে। এবার আমাদের দ্বিতীয় পার্টে কবি বলছেন, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। তিনি অসহ্য হয়ে পড়েছেন এই যান্ত্রিকতায়। তিনি চেয়েছিলেন নিরালায় নিভৃতে গিয়ে মহুয়া বনে একটা সুন্দর পরিবেশে তিনি ভাববেন, কল্পনা রাজ্যে বিরাজ করবেন, কিন্তু পারছেন কই। ওইখানেও আমাদের যান্ত্রিকতার তাণ্ডব, হাতছানি তিনি দেখতে পেয়েছেন, শুনতে পেয়েছেন। তাই সেই নিবিড় অন্ধকারে তিনি মাঝে মাঝেই শুনছেন মহুয়া বনের ধারে কয়লা খনি রয়েছে। সেই কয়লা খনিতে বিকট আওয়াজ, সেই কয়লা খনির বিকট আওয়াজকেও তিনি মেনে নিতে পারছেন না। তার কাছে হৃদয় বিদারক হিসাবে দাঁড়িয়েছে। আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। কি সুন্দরভাবে তিনি ব্যক্ত করেছেন, মনে হচ্ছে যেন দ্বিতীয় জীবনানন্দ দাশ। শিশিরে ভেজা সকালটাকে সবুজের সঙ্গে তুলনা করেছে। সবুজ সকাল, সেই সবুজ সকালে শিশির ভেজা ঘাসের উপরে সেই চিত্রে তিনি আরেকটা বিষাদময় চিত্র তিনি দেখতে পেয়েছেন। সেটা কি? অবসন্ন, ক্লান্ত, পরিশ্রান্ত সেই সমস্ত মানুষ যারা সারা রাত ধরে সেই কয়লা খনি কারখানায় কাজ করেছে, সেই পরিশ্রান্ত ধুলো মাখা মলিনতায় পূর্ণ সেই মানুষগুলির গায়েও যেন সেই প্রতীক, সেই ছবিটা লেগে রয়েছে। সেই মানুষের দেহে তিনি দেখতে পাচ্ছেন ধুলোর কলঙ্ক, ধুলো লেগে রয়েছে। আমরা কি চেয়েছিলাম? আমরা তো, বা কবি তো চেয়েছিলেন যে একটা নির্জনতার মধ্যে, একটা সুন্দর পরিবেশের মধ্যে থাকতে, কিন্তু সেইখানেও তিনি
যান্ত্রিকতার কোলাহল লক্ষ্য করছেন। সেই কোলাহলে তিনি কিন্তু হাঁপিয়ে উঠেছেন। তাই মাঝে মাঝে পরিবেশের বিষাদময় ছবির সঙ্গে তিনিও যেন বিষণ্ণতার জগতে পৌঁছে যাচ্ছেন। ঘুমহীন তাদের চোখে হানা দেয়। কাদের চোখে? সেই শ্রমজীবী মানুষ, সেই কলকারখানায় যারা কাজ করে, আর এইখানে কয়লা খনিতে যারা কাজ করে আসছে, তাদের চোখে হানা দিচ্ছে কিসের? ক্লান্ত দুঃস্বপ্ন। সেই আগেই বলেছিলাম, স্বপ্ন ভালো, সুস্বপ্ন, কিন্তু দুঃস্বপ্ন আমাদের জীবনে যেন না আসে। আর সবার জীবনেও মাঝে মাঝে আসে, আর সেই দুঃস্বপ্ন যত তাড়াতাড়ি আমাদের জীবন থেকে চলে যাবে ততই মঙ্গল। কবির চোখে যে দুঃস্বপ্নটা দেখা দিচ্ছে, সেই দুঃস্বপ্নটাকে আমরা, আমাদের সচেতন মানুষরা যদি সেই স্বপ্নটাকে দূর করতে পারি, সেই দুঃস্বপ্নটাকে কাটিয়ে সুস্বপ্নের দিকে যদি নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের পরিবেশ বাঁচবে, আমরা বেঁচে থাকতে পারবো, আমাদের মানুষজনও বেঁচে থাকতে পারবে। তাহলে আমাদের এই কবিতাটা এইভাবে আমরা পড়লাম। কিন্তু কবিতা পড়তে পড়তে আমাদের যে কল্পনা, সেই কল্পনার যে কয়েকটা ছোঁয়া, সেইভাবে কয়েকটা লাইন যদি আমরা মনে রাখি, তাহলে দেখব আমাদের আর সমস্যা হবে না। সেই লাইনগুলি তোমরা যদি পারো একটুখানি লিখে নাও, আমি আস্তে আস্তে বলছি। তাহলে এই কবিতার যে মূল বক্তব্য বা মূল বিষয়, আর যখনই যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন, ওইখান থেকেই আমরা কিন্তু উত্তরটা করতে পারবো। লিখে নাও একটু। প্রথম পর্বে কবি বলেছেন, একদম কবিতার প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি বলেছি। দেখো, প্রথমে, অলস সূর্য সন্ধ্যার জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। তাহলে প্রথমে আমাদের ভাবতে হবে সন্ধ্যায় অলস সূর্য একটা আলোর স্তম্ভ এঁকে দিয়েছে। এরপরে সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে আসে। বঙ্কিম নিঃশ্বাস সেই যান্ত্রিকতার প্রতীক বা ব্যঞ্জনায় কবি যেন অনুধাবন করতে পেরেছেন, শীতের দুঃস্বপ্নের মতন ঘুরে ফিরে আসছে। তারপরে তিনি চলে যাচ্ছেন কল্পনার রাজ্যে, মানুষ ভ্রমণ করছেন। মেঘ মুদির মহুয়ার দেশে দেবদারুর দীর্ঘ রহস্যময়তা দেখা দেয়। তাহলে দেবদারুদের একটা রহস্যময় পরিবেশ সৃষ্টি করেছেন, সেই পরিবেশে কবি পৌঁছে যাচ্ছেন। তারপর রাতের একাকিত্বকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। রাতের একাকিত্বকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। একটু একা থাকতে চেয়েছিলেন, কিন্তু পারছেন না। ওইখানে এসেও কিন্তু একাকিত্বের সে আবেশটাকে ভঙ্গ করে দিচ্ছে, আলোড়িত করে তুলছে দূর সমুদ্রের গর্জন। ক্লান্ত বিষণ্ণ কবি চাইছেন তার উপর ঝরুক মহুয়া ফুল ও নামুক মহুয়ার গন্ধ। মহুয়ার ফুলের গন্ধে একটা আবেশে কবি কিন্তু চেয়েছেন নিজেকে ওইখানে রেখে দিতে। মহুয়ার ফুল, মহুয়ার গন্ধে তিনি যেন আবিষ্ট। এটা গেল আমাদের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে মহুয়ার দেশেও নিবিড় অন্ধকারে কবি শুনতে পান
যান্ত্রিকতার তাণ্ডব লীলা, কয়লা খনির গভীর বিশাল শব্দ, মহুয়ার দেশে তিনি হয়তো ভেবেছিলেন আমাদের কলকাতা শহরের বা অন্যান্য শহরের মতো কলকারখানা বা যানবাহনের কোলাহল, বিকট শব্দ ওইখানে পাবেন না, কিন্তু সেই ভুলটা ভেঙে গেল অচিরেই। তাই সে অন্ধকারের মধ্যে তিনি কিন্তু কয়লা খনির সেই শব্দ শুনে বিষণ্ণ হয়ে পড়েছেন। শিশির ভেজা সবুজ সকালেও ক্লান্ত অবসন্ন শ্রমিকদের দেহে ধুলোর কলঙ্ক উদ্ভাসিত হয়। শ্রমজীবী মানুষ সবসময়ই যেন শ্রম দিতে থাকে, তাদের হয়ে কে বা কথা বলে। এইখানেও কবি দেখেছেন তাদের মধ্যে যেন ধুলোর কলঙ্ক লেগে রয়েছে, ওরা কাজ করে। রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু সেই কবিতায় বলেছিলেন ওরা সব সময় কাজ করছে, শ্রমজীবী মানুষরা, কিন্তু আমরা তাদের জন্য কতটুকু ভাবি এখন ভাবতে হবে। না ভাবলে কিন্তু তারা যদি আমাদের জন্য না ভাবে তাহলে পুরো ভাবনাটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। ঘুমহীন পরিশ্রান্ত সেই সব শ্রমজীবী মানুষদের চোখে হানা দেয় এক ক্লান্ত দুঃস্বপ্ন। ক্লান্ত দুঃস্বপ্ন সেই শ্রমজীবী মানুষের চোখে যেন বিরাজ করে রয়েছে। এই পয়েন্টসগুলি যদি আমরা মোটামুটি লিখে রাখি, এর মধ্যে যত ধরনের প্রশ্ন আসুক না কেন এটা থেকেই আমরা কিন্তু লিখতে পারব। আর কবিতাটা পড়ে আমরা আমাদের নিজের মতো করে যদি মূল বিষয়বস্তু সংক্ষেপে লিখে ফেলি, এইখান থেকে 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন নিজের মতো করে উত্তর লিখি, আর আমি কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি, সেগুলি তোমরা বাড়িতে তৈরি করে নেবে। যেরকম ধরো কমন কিছু প্রশ্ন রয়েছে, মহুয়ার দেশ কবিতার মূল বক্তব্য বিশ্লেষণের মধ্য দিয়ে নামকরণের সার্থকতা বিচার করো। একটা 5 নম্বর প্রশ্ন হতে পারে। আরেকটা 2 নম্বর প্রশ্ন, মহুয়ার দেশ কবিতায় কবি রোমান্টিকতার মধ্য দিয়ে কিছু আবেশ রাখলেও পরবর্তীকালে নিরাশার সাগরে কিভাবে নিমজ্জিত হয়ে পড়েছিলেন, বিশ্লেষণ করো। প্রথমে আমাদের নৈসর্গিক বিষয়টা কিভাবে রোমান্টিকতায় পৌঁছে গেছেন সেটা দেখাতে হবে, তারপরে তিনি কী কারণে ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছেন সেই কারণটা লিখে দিলেই হয়ে যাবে। এর সঙ্গেই আরেকটা প্রশ্ন কাছাকাছি, মহুয়ার দেশ কবিতায় কবি যেভাবে নৈসর্গিক চিত্র রূপায়ণ করেছেন তা উদ্ধৃতি সহ আলোচনা করো। ওই যে সূর্যের আলো কিভাবে গলিত সোনার মতন আলোর স্তম্ভ এঁকে দেয়, কিভাবে তিনি রহস্যময়তায় দেবদারুর রহস্যময়তা বিরাজ করেন, মহুয়ার গন্ধে মহুয়ার ফুলে তিনি কিভাবে বিভোর হয়ে পড়েন, এই বিষয়গুলি কিন্তু আমাদের এখানে নিয়ে আসতে হবে। এবার ছোট ছোট প্রশ্নের মধ্যে এখানে ধরো, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো, লাইনটির ব্যাখ্যা করো বা এর মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য কি এঁকে দেয়,
রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে কে আলোড়িত করে? কবি মহুয়ার দেশে পৌঁছে গিয়ে কি কি উপলব্ধি করেছিলেন তার নিজের ভাষায় কবিতা অবলম্বনে আলোচনা করো। দেখো 5 নম্বরের মতন হয়ে যাবে। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। এখানে কাদের কথা বলা হয়েছে আর তাদের ক্লান্ত দুঃস্বপ্ন কোন বিষয়টাকে বোঝানো হয়েছে, বা ক্লান্ত দুঃস্বপ্নে বলতে কবি কি বুঝিয়েছে। এইভাবে আমরা যদি মোটামুটি আলোচনা করি কবিতা, তাহলে আমাদের আর এই কবিতা নিয়ে কোনো সমস্যা হবে না। আর আরেকটা মাথায় রাখবে, যেহেতু আমাদের 1 নম্বরের প্রশ্ন, তারপরে বড় প্রশ্নের সঙ্গে 2 নম্বর 3 নম্বর যুক্ত থাকে, এমসিকিউ কোশ্চেন রয়েছে, এসিকিউ কোশ্চেন রয়েছে, তাই আমাদের কবিতাটা যদি মুখস্থ করতে পারি, আমরা যদি কবিতাটা মুখস্থ করি, তাহলে আমাদের ছোট প্রশ্ন বা শূন্যস্থান পূরণ কোনো সমস্যা হবে না। আর বড় প্রশ্ন লিখতে গিয়ে যে কোটেশনটা দিতে হয়, উদ্ধৃতি চিহ্ন দিতে হয়, সেটাতেও কোনো অসুবিধা হবে না। তাই আমি বলবো, আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কবিতাটা ভালোবেসে মুখস্থ করে ফেলো। আর এটা একটা গদ্যধর্মী কবিতা, পড়তে খুব ভাল লাগবে। ভাবের উপর নির্ভর করে দেখবে কখনো লাইন শেষ হচ্ছে, কখনো বা একটা প্যারা শেষ হচ্ছে, একটা ভাবের জগতে পৌঁছে যাবে। ভাবের জগতে পৌঁছে গিয়ে যদি সাহিত্য আলোচনা করো, কবিতা গল্প পড়ো, তাহলে সেই জগতে গিয়ে তুমি যখন পরীক্ষায় লিখবে আর কোনো সমস্যা হবে না। আর একেবারে কোনো প্রশ্ন যে আমরা মুখস্থ করবো, সে মুখস্থ কিছু কিছু করতে পারো, কিন্তু সব প্রশ্ন মুখস্থ না করলে ভালো হয়। কেন? কিছু কিছু প্রশ্ন থাকবে যেগুলো ওইখানে বসে তোমার উত্তরটা করতে হবে, যেগুলো আগে কোনো দিন তুমি পড়োনি, সেই সরাসরি উত্তরটা। তাই নিজে উত্তর তৈরি করতে শিখবে। শুধুমাত্র নোটস আমার কিছু আসলো, স্যার ম্যাডামরা দিল, সেগুলো মুখস্থ করলাম আর পরীক্ষায় গিয়ে ছাড়লাম, সেটা করলে কিন্তু কখনো আমাদের সাহিত্য পড়া হবে না। আমাদের সাহিত্য পড়তে গেলে আমাদের নোটস নিজেদেরই তৈরি করাটা শিখতে হবে, আর মূল বিষয়টা ভালো করে আমরা জানব। তাহলেই দেখবে আমাদের বাংলা বিষয়ে ভয়টা আর থাকবে না। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ।